বাসা থেকে নিয়ে পড়েছিলাম। তো ছাত্র জীবনে আমরা এই ধরনের বই পড়ছি। বাংলাদেশে আমরা শুরু করেছি, আমরা মনির চৌধুরীর বক্তৃতার কিছু লিখিত আকারে আমরা পেয়েছি, সেটা পড়েছি, তার বই পড়েছি। এবং এই যে মননশীল গদ্য আমরা পড়েছি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের, কিংবা আব্দুল মান্নান সৈয়দের, আনিসুজ্জামান স্যারের। আমরা লেখালেখি করে আমরা কত দূর পৌঁছাতে পারব? এই যে 60 দশক বা 70 দশকে যে বিপন্ন প্রজাতি, আমাদের রেনেসার শেষ প্রতিভুগণ, তাদের লেখা আমরা খুবই আগ্রহ নিয়ে পড়েছি, কিন্তু তাতে বুঝতে পেরেছি যে আমাদের পক্ষে আসলে ওই পর্যায়ে পৌঁছানো কোনোদিনই সম্ভব। তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি সেটা করেছি যাতে মানে এই যে আজকাল একটা বই পড়ার পর বা কোনো একটা সাহিত্য বিষয়ে যেমন একটা পাঠ প্রতিক্রিয়া বা ফেসবুকের কয়েক লাইনের মতামত, মন্তব্য, অসাধারণ, ভালো হয়েছে, অসাম, অ্যামেজিং, হ্যাঁ, এই এর বাইরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা ওই চিৎ প্রকর্ষ আমাদের পক্ষে তো অর্জন করা কখনোই সম্ভব হবে না। কাজে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা চেষ্টা করেছি ভালোভাবে তাদের লেখা বইগুলো পড়তে এবং আমাদের নিজেদের জীবনে সেটা সামান্য হলেও কাজে লাগে। আমার এই যে অপূর্ণতা, সেই অপূর্ণতা সত্ত্বেও আমি এই বইটা লিখেছি বা এই বইয়ের প্রবন্ধগুলো লিখেছি, এইটার সংকলন কখনো হবে এটাও কিন্তু আমি ভাবিনি। এই সংকলনের দায়িত্ব বা দায় প্রকাশকের, কিন্তু তার আগে শুধু আমার লেখা কিন্তু কণ্ঠস্বরে ছাপা হয়েছিল যখন আমি মোটামুটি কলেজের ফার্স্ট ইয়ারে ছাপো তখন। তো মিলন হয়তো এটাতে আরো এখনো ঈর্ষান্বিত বোধ করবে। তো শুধু স্যার দায়ী না, আমার লেখা কিন্তু আরো সম্পাদকগণ প্রকাশ করেছেন, সেই আহসান হাবিব, আল মুজাহিদি ভাই, হ্যাঁ, ওখান থেকে শুরু করে তারপরে বেলাল চৌধুরী, তাদের কথা মনে, শাহাদাত চৌধুরী, তারা অনেকেই আজ নেই, কিন্তু তাদের কথা সবসময় আমরা মনে করি এবং তাদের আশ্রয়ে প্রশ্রয়ে আমরা কিন্তু একটু সাহস পেয়েছি। কাজে এই দুষ্কর্মের জন্য আমি একা দায়ী এটা মনে করার কোনো কারণ নেই। এমনকি এখানেও উপস্থিত সম্পাদকরা আছেন, আহমদ মাজহার তার বইয়ের জগতে আমাকে দিয়ে অনেক লেখা লিখিয়ে নিয়েছেন। এখানে সম্পাদক মাহমুদ হাফিজ ভাই আছেন, কিংবা মাসুদুজ্জামান আছেন, অনেকেই আছেন যারা আমার কাছ থেকে আমাকে দিয়ে লেখা লিখিয়ে নিয়েছে। তো কাজে আমি একা দায়ী নই। আর ফরিদ আহমদ, অনেকেই তাকে আমার ছোট ভাই বলে জানেন, এবং বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের ত্যাগ স্বীকারের যে এরকম মহান একটা উদাহরণ তিনি স্থাপন করেছেন, তার প্রতি আমার গভীর সমবেদনা। কিন্তু অন্য কোনো প্রকাশক যেন এই উদাহরণ দেখে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের কাজে লিপ্ত না হন, তার জন্য আমি তাদেরকে সতর্কতা জানাই। আর স্যার, আপনাকে দীপান্বিত জীবনের জন্য স্যার, যারা আপনার কাছে ঋণী, আমি তাদের একজন হতে চেয়েছিলাম। সেটা সহজ না। আপনার কাছে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছে আমাদের ঋণ থেকে যাবে, এবং ঋণ খেলাপি হিসেবেই আমাদের জীবন শেষ হবে। কিন্তু আমরা চেষ্টা করি তারপরেও এই কথাগুলো মনে করবার জন্য এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য। জি, ট্রেকিং সম্পর্কে, আচ্ছা, আমি ইনাম ভাইয়ের কথা এখানে সবাই বলেছে। ইনাম ভাই এখানে একদিন বলেছিলেন, প্রথমে আমি আমার স্ত্রীর সঙ্গে একবার নেপালে গিয়ে দূর থেকে পাহাড় পর্বত শিখর দেখে খুবই আকৃষ্ট হয়েছি, এবং ওইটা আমি বলি নাই যে ওইটা আসলে আমার শরণার্থী জীবনের তৃতীয় আশ্রয় হচ্ছে হিমালয়। তো দূর থেকে দেখে মনে হয়েছে এর কাছে যাওয়া দরকার। তো আমি হোটেলে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের ক্যান আই গেট এ ডে ট্যুর অর সিটি সাইট সিইং এর মতন হয় না, যে 3 দিনের জন্য আমাকে একটু কোথাও। তারা বললো না, এইভাবে তো হবে না, তুমি কতদিনের জন্য যেতে চাও? 15 দিন, 1 মাস, 21 দিন? আমি বললাম না, আমি 2 দিনের জন্য যেতে চাই। বললাম না, এইভাবে হয়। তারপরে
শুনলাম যে কি তার জন্য কি কি প্রস্তুতি লাগবে, কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে। ইনাম ভাই তার পরের সপ্তাহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমাদের ওই আড্ডা অতিথি হিসেবে এসে বললেন তার বিভিন্ন অভিযাত্রার কথা। তার অভিযাত্রা তো আরো অনেক পরিব্যাপ্ত, তার একটি ছিল এই এভারেস্ট বেস ক্যাম্প যাত্রার কথা, এবং উনি বললেন যে এটা সম্ভব আপনাদের সকলের পক্ষে। তারপরে আমার মনে হয়েছে যে যদি সম্ভব হয় তাহলে না, এবং তার জন্য আমি চেষ্টা করেছি। ওই ট্রেকটা ছিল আমার 15 দিনের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক, এবং এটাই আমার জীবনের প্রথম ট্রেক, কিন্তু তার জন্য আমি প্রস্তুতি নিয়েছি এবং সেটা যথাসাধ্য ভালোভাবে করার চেষ্টা করেছি। এবং তারপর থেকে আমি মোট 5টা ট্রেক হিমালয়ে করেছি, এবং আগামী বসন্তে বালক ছোটদের জন্য একটা ট্রেকের আয়োজন করা হচ্ছে, যেখানে আমি আমাদের ইনাম ভাইয়ের বন্ধু বা পরিচিত জনদের মধ্যে আরো কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছেন। আর সালমা বলে একজন পর্বতারোহী সম্প্রতি ইউবিসি করে এসেছেন, তার পিতা আগ্রহ প্রকাশ করেছেন। তারপরে জালাল ভাই আছেন এখানে, জালাল আহমদ, এবং এনাম চৌধুরী বলে আরেকজন ভদ্রলোক পিছনে দেখতে পাচ্ছি। এনারা সকলে এই বালক বালিকাদের গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে আবার আমরা এভারেস্ট বেস ক্যাম্পের পথে যাত্রা করবো বলে আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা স্যারের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। জি বলুন। আমিও স্যারের ছাত্র। আপনার বইটা কিনলাম 280 টাকা দাম, 10 টাকা ছিল কম দিয়েছি। একটা প্রশ্ন, যদি পাই তাহলে 10 টাকা দিব। আপনার বই থেকে বলুন যাদের নিয়ে লিখেছেন অধিকাংশ চিনি একজনকে পাচ্ছে, সবার লেখা করি একজন আমাদের আদর্শ ছিল, সেটা ছিল তার একটা বই সম্পর্কে লিখেছে। জি অবশ্য নিয়েছেন। জি তারপরে আপনি লিখছেন শুধু অনেক সংগঠন করেছেন। জি জি আপনি লিখেছেন সংগঠনগুলো পরস্পর বিরোধী নয়। জি আপনি কোন কোন সংগঠন পরস্পর বিরোধী বলে মনে করছেন? আপনারা যে বাপ করছি বাপ সবাই আছে। জি এবং আমি এটা অবশ্য ভালো করে জানতাম না। তাই স্যার আমি ওষুধ প্রতিষ্ঠানে উনি জি আমি ওই পরিচয়টার কথা বলিনি, আমি আসলে বলেছি বাকি পরিচয়গুলোর কথাই বলেছি, যে তার বাকি যে পরিচয়গুলো আছে তার মধ্যে বোধহয় বৈপরীত্য কম। আর যে বৈপরীত্যের কথা আপনি বলছেন সেই বৈপরীত্য তো আমার জীবনে আরো বেশি, তাই না? আমি নিজেও সেটা স্বীকার করে নিয়েছি, সেটা তো বৈপরীত্য বটেই। এখন মুশকিল হচ্ছে কি, যে ধরেন এমনকি একজন বামপন্থী তিনি কতটা বামপন্থী সেই নিয়ে সাধারণত ডানপন্থীদের সংশয় থাকে না, অন্য বামপন্থীদেরই কিন্তু অধিকতর সংশয় থাকে। সেটা বিষয়টা আমার আসলে কিছু করার নেই। ধন্যবাদ ইফতেখার ভাই। অনেক একটু বসেন আপনি। অনেক বালকদেরকে নিয়ে ইফতেখার ভাইরা এখন হিমালয় ট্রেকিং এ সব তরুণরা যাবেন, এবং ইফতেখার ভাই হচ্ছে এখনো দুপুরবেলায় প্রতিদিন 1.5 ঘন্টা করে ব্যায়াম করেন। গুলশান ক্লাবে গিয়ে উনি এক্সারসাইজ করেন। আমি যখনই ফোন করি উনি হয়তো এক্সারসাইজ করতে করতে ফোন করছেন, কিংবা বলছেন একটু পরে কথা বলি। হাতির ঝিলে 10 কিলোমিটার রেসে উনি অংশগ্রহণ করেন। সুতরাং যারা তার ট্রেকিং সম্পর্কে জানতে চান তারা এগুলো আগে একটু শেষ করে নেন, তারপরে তার ট্রেকিং সম্পর্কে জানা যাবে। ইফতেখার ভাইকে আমাদের কেন্দ্রের যে আড্ডা সেখানে সবাই জানে আমার বড় ভাই। ইফতেখার ভাইয়ের একজন বড় ভাই আছেন রেজানুর রহমান, রেজানুল ইসলাম। উনি সম্ভবত অর্থনীতিবিদ, কর্মসূত্রে উনি সুইজারল্যান্ডে থাকতেন এবং এখন অবসর নিয়ে ওইখানেই উনি থাকছেন। তো উনি ঢাকায় এলে আমাদের আড্ডাতে অতিথি হয়ে কয়েকবার এসেছেন। তো একবার আমি বললাম যে আমার তো একজন বড় ভাই আছে, বড় ভাইয়ের বড় ভাই, এটা তো আমার জন্য অসুবিধা হয়ে গেল। উনি বললেন যে তাহলে তুমি আমাকে ডাকবা গ্র্যান্ড ব্রিগ ব্রাদার। গ্র্যান্ড ব্রিগ ব্রাদার এখন উনি আমার। আমরা ইফতেখার ভাইয়ের শুনলাম, কিন্তু আমরা যে জন্য এখানে বসে আছি সেটা হচ্ছে স্যারের বক্তব্য শোনার জন্য। সুতরাং আমরা এখন স্যারের বক্তব্য শুনবো।
স্যার কি বসে বলবেন? ভাই একটু যাই, অনেক কষ্ট দিই। সুধীমণ্ডলী, তার মধ্যে আমার উপরে ক্ষিপ্ত এবং বন্ধুর উপরে ঈর্ষান্বিত ইমদাদুল্লাহ এবং বাংলার সংস্কৃতি জগতের সবচেয়ে ওজনদার তিনিও আছেন, সবচেয়ে শীর্ণ এবং এখনো 1.5 ঘন্টা করে এক্সারসাইজ করে আরো শীর্ণ হওয়ার জন্য তিনিও আছেন এবং আরো নানান রকম। আর একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়েছি, আমি জানতাম যে ইফতেখারের একজন বড়সড় বউ আছে, কিন্তু তাদের একটা বড়সড় মেয়েও আছে। ইফতেখারকে ঠিক আছে, কলেজের সামনে এই আরে এত গোলমাল থাকলে তো হবে না, একটু ভাড়া দেওয়া হবে না। ও তুমি দাও না, কোনটা ঠিক আছে। মিক্সারের সমস্যা, এটা ঠিক করো। আরে ওটা না, তুমি মাইক ঠিক করো। মিক্সার করো, মানে সমস্যা না। 5 মিনিট লাগে মিক্সার চালে দিবে। কলেজের ক্লাস কেমন হবে একটা আসি এইটা লাগে একটা বন্ধ করলে পলাশ ধরো না। আমার প্রতি বিতৃষ্ণা থেকে এটা হচ্ছে। তো কি যেন বলছিলাম, তো ও যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো বা সেকেন্ড ইয়ারে পড়তো, সেই সময় আমার সঙ্গে ওর যোগাযোগ। আমার একটা দিনের কথা মনে আছে, আমার সবসময় ঠান্ডা লাগে এবং আজকে যে আমি কি অসুস্থ সেটা আমি বুঝি। ওই যত ওষুধ টষুধ বাংলাদেশে ছিল প্রায় সব ওনার হিসাব করে আমি নিয়ে এসেছি। তো এইটা, সুতরাং কথা আমার আজকে নাই। সেদিনই না, ওই তখন একদিন আমি রিক্সায় উঠছি, আমি তো আমি বললাম যে কি ঠান্ডা লাগছে, অথচ সেদিন দিনটা গরমের দিন, ঠান্ডা লাগার কোনো সুযোগ নাই। তো বলছে যে আমাদের কাছে যেটা মৃদুমন্দ বাতাস, আপনার কাছে সেটাই ঠান্ডা। তো সেই আমি আজকে হয়তো আরো 50 বছর পরে কি অবস্থায় যে পৌঁছেছি এটা আর বলে শেষ করা যাবে। তো যা হোক, বইটা তুমি দাও। না পড়ার তুমি আদেশ দিয়েছিলে, কিন্তু এত বড় মানে অপমান
যে মানুষ নিজে থেকে সেধে নিতে চায় তারটা তো ই করা যায় না। আর আমি অবাক হয়ে যাই যে তিনটা লেখা কণ্ঠস্বরে পাঠানোর পরেও মিলন জানকে খুন আসে নাই এবং একটু প্রশংসাই করলো বোধ হয়, আমার মনে হয়। কেমন তো আমি 2 মাস আগে আপনার প্রতিষ্ঠান থেকে বের করা ওই নিউমোনিয়ার, হ্যাঁ, এখন যদি এটা হয়ে যায় আপনাকে ধরা হবে। আচ্ছা, তো তো ওর মধ্যে একটা স্মার্টনেস আছে, সরলতা আছে, বুদ্ধি আছে, এবং মানে ওরা হচ্ছে সেই ধরনের ছেলে যাদেরকে দেখে আমরা ছেলেবেলায় বিস্মিত। কারণ আমি যে কি পরিমাণ নার্ভাস ছিলাম এটা ইফতেখার কিছুটা জানে। একদিন গোলাম মোস্তফা ভাই, ওই যে অভিনেতা, সবার কাছে উনি শোনেন যে আমি নার্ভাস এবং গ্লাসে গ্লাসে বোতলে বোতলে পানি। আর সাগর ঝাট করে বসে, প্রোগ্রাম আরম্ভ হয়ে প্রোগ্রাম শেষ। আমি পানি খেতে খেতে আমার মনে হয় কিডনিতে আমার এই জন্য প্রবলেম হয়েছে যে এত পানি আমি খেয়েছি। আমি খুব নার্ভাস, তার ফলে আমি কথা বলতে আমার অনেক দেরি হয়েছে। এমনিতেও ছোটবেলাতেও আমি ক্লাস 10 পর্যন্ত প্রায় কথাই বলি। তারপরে যে শুরু করেছি আর থামি নাই, সেটা এখনো চলছে, কিন্তু সেটা গোপনে গোপনে, একজনের সঙ্গে দুজনের সঙ্গে। কিন্তু কোন একটা জায়গায় কোন একটা বক্তৃতা শুনি, তার একটা লাইন আমার জীবনকে একদম পাল্টে দিল। এই যে মোহাম্মদ আলী ক্লে কেমন একদম চিৎকার করে বলতেন যে আই এম দ্য গ্রেটেস্ট, বলতেন না? ভয়ে এটা বললে না, আছিস তুই, এখনো বেঁচে আছিস, পারবি। এগুলো এখন ওইটা তো আমি সেদিন বললাম যে যারা প্রধান অতিথি বা কি বলে সভাপতি হন, তাদের সামনে একটা ছোট্ট মাইক্রোফোন দেওয়া থাকে, তাই না? ভাবটা এরকম যে এরা এতই বৃদ্ধ হবে, ওখান থেকে এখানে আসতে এরকম করতে করতে আসছে, তারপর হয়তো পড়ে যাবে এরকম। তো আমি এখনো হেঁটে আসি এবং কত বছর তোমার গেছে রিটায়ারমেন্টের? 10 বছর। 10 বছর তো তুমি অনেক কাজ করে ফেলেছ। আমি 30 বছরে কিছুই করতে পারিনি, খালি গভর্নমেন্ট কোষাগার থেকে মাসে মাসে কিছু টাকা, কেমন মানে গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা আমার চাইতে আর কেউ বেশি করেছে কিনা আমার কাছে সন্দেহ হয়। হ্যাঁ, কি এখন তো যেটা বললাম আর কি, ওই যে গ্রামের পাশে মাঠে কি
গ্রামের শেষে মাঠের ধারে একটি রাখাল গরু চড়ে বনের পাশে, এবং মাঝে মাঝে বাঘ বাঘ বলিয়া চিৎকার করিয়া লোকেরা যেত যে দেখতো বাঘ না, ও সবাইকে বোকা বানানোর জন্য সব করছে। তো শেষে লোকেরা আশা ছেড়ে দিল, যেদিন ছেড়ে দিল সেদিনই বাঘটা। তা আজকে আমার সত্যি অবস্থা খুব শোচনীয়, দাঁড়িয়ে থাকতে হবে। তো বইটা ও আমাকে না করেছিল পড়তে, তো তবু আমি অর্ধেক লেখা তো পড়েছি, এবং তোমার চাইতে আমার বয়স একটু বেশি বলে দু একটা উপদেশ, অনেকেই কিন্তু উপদেশটা দেখলে ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু সারা পৃথিবী মানব সভ্যতা তো উপদেশের উপরেই চলছে। ওই যে আমার নার্ভাসনেস কেটে গেল, এটা কিসের জন্য? উপদেশের জন্য, তাই না? ওই কথাটা আমি যদি না শুনতাম তাহলে পরে আমি এখন তো এখন উপদেশ একটা দেই, এখনো সময় আছে, তোমার ভাষাটা একটু মধুর, এখন আছে, পক্ষে আছে একদম। অনেক কথাই আমাকে মাঝে মাঝে বলে যে আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে কি করেন, রিসার্চ করেন? আমি বলি যে আমরা রিসার্চ করি, আমরা সার্চ। সার্চ একটা সহজ জিনিস, সার্চ হচ্ছে প্রাণের সঙ্গে প্রাণের যোগাযোগ, আকাশের সঙ্গে হৃদয়ের, জীবনের সঙ্গে জীবনের যোগাযোগ, এইটা হচ্ছে সার্চ। কেমন? আর রিসার্চ, হ্যাঁ, ওটা কিন্তু একটু কঠিন ব্যাপার। তা আমার মনে হয় যে আমাদের সময়ে সুধীন দত্তের প্রভাব, এমনকি জীবনানন্দ দাশের বুদ্ধের প্রভাব, এবং অনেকের প্রভাব, এক বুদ্ধদেব বসু ছাড়া, যেমন আমি কিন্তু দুইজন লোকের সঙ্গে 4 ঘন্টা করে ঝগড়া করেছি। একজন হচ্ছেন আবু সাইদ আইয়ুব, আরেকজন হচ্ছে বুদ্ধদেব বসু। কেমন? তো আমার বুদ্ধদেব বসুর ভাষা খুব সুন্দর, আবু সাইদ আইয়ুবের ভাষাও সামনাসামনি। তো এখন এটা একটু সহজ করে দাও। আমি এই চেষ্টাটা নিজেও করেছি, পারি নাই, কারণ আমরা এমন একটা মানে সংস্কৃত প্রধান, কেমন? যেমন বুদ্ধদেব বসু বলছেন যে আমরা তো সংস্কৃত জানি, কেমন? আমাদের ভাষার মধ্যে সংস্কৃত শব্দ একটু বেশি থাকতে পারে, কিন্তু তোমরা পূর্ব বাংলার মানুষের তো সংস্কৃত জানো, তোমাদের ভাষায় কেন একটা সংস্কৃত? তোমাদের ভাষা তো সহজ হতে পারে, হ্যাঁ? না, উর্দু বিরোধিতা না, আমার মনে হয় পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়া। তখন আমরা তো প্রত্যেকের নাম চেঞ্জ করে ফেললাম। আমার একজনের নাম ছিল রফিকুন্নেসা, হঠাৎ তার সঙ্গে এসে গেল রফিকুন্নেসা কাকুল। কেন আসলো? আমরা একটু বাঙালি হতে চাইলাম। বাংলার তো কিছুই নাই, আমার নাম তো আরবিতে। হ্যাঁ, আমার নিজের নাম যদি ধরি, আমার নাম আব্দুল্লাহ, এটা আরবি শব্দ, আল্লাহর দাস।
আবু হচ্ছে বাবা, আর সাইদ হচ্ছে সর্দার। সর্দারের বাবা আব্দুল চিন্তা করেন, এই নাম লোকে ভাগ্য ভালো মানে জানে না। এই নাম যদি জানতো, তো যখন স্বাধীন হলাম আমরা, তখন আমরা বাঙালিত্বকে ছুঁতে চাইলাম, কিন্তু কিছুই না। তিনজন দরকার নেই, নামের বেলায় স্টেজে কথা বলে বেশি। যেমন আমাদের এক দাড়িওয়ালা খুব নাম করা অধ্যাপক আছে, ডাক্তার, সে আমার ছাত্র, সে 50 বছর করেছে, কি বলে, ডাক্তারি করেছে আমেরিকাতে, এখন এখানে কিছু কাজটা নিয়ে আছে। তার নাম অমক, আমি আর নামটা বলি, হ্যাঁ, আরবিতে 3টা শব্দ, তারপরে হচ্ছে শিশির। এই কি হয় সব সময়, বহু দেশ আছে যে দেশে নামের অর্থ নিয়ে তারা মাথা ঘামায় না, হ্যাঁ, যেমন জন ড্রিঙ্ক ওয়াটার, পানি খাচ্ছিল, ক্রমাগত পানি খাচ্ছিল, কেমন একজন বিখ্যাত লেখকের নাম বললাম। এরকম যে কোনো মানুষের ইউরোপে, আমেরিকাতে ওরা নাম নিয়ে, নামের অর্থ নিয়ে মাথা ঘামায়। কিন্তু এই ওরিয়েন্টাল সমাজে আমরা কিন্তু একটু লজিক্যাল হইতে, অমকের পুত্র অমক, একটা পরিচয় তার মধ্যে থাকে। তো যা হোক, তোমার এইসব চলতে থাকলে তোমার বই এখানে, আমি এখন আমার মনে হয় যে আমি যেহেতু আমার মাথাটা একদম, সুতরাং এখানে যেসব কথা নিয়ে আলোচনা হয়েছে আমি এরকম কিছু লিখে রেখেছি। হ্যাঁ, আজকাল স্মৃতি শক্তিও গোলমাল হয়ে গেছে, হ্যাঁ, তোমাদেরও। আমারটা শুনে সে মৃদু হাসে এবং মাথা শিরস চালন করে, কেমন আপনারই হয়েছে স্যার, আমাদের হবে না, হবে, সবারই হবে। এখন যেমন পল্লী তোমার এটার মধ্যেও কিছু গোলমাল আছে, অল্প। ও ভাষা মধুর, মিলন ও মধুর, ভাষা তোমার মধুর হতেই হবে। পৃথিবীর কোন লেখক নাই, এমনকি বিদ্যাসাগর, এমনকি বঙ্কিম, এমনকি রবীন্দ্রনাথ, মানে এক কমল মজুমদার ছাড়া। আরে অন্তত বুঝতে দে না, ওইটা ও যখন পার্সোনাল লেখাগুলো লিখে, যেমন ওই যে আত্মজীবনী যে বইটা আছে, সেই বইটার খুব ভালো, হ্যাঁ, খুবই ভালো। কিন্তু প্রবন্ধ লিখতে বসলেই ওর ধারণা হয় যে হলো তো, না হয়, হ্যাঁ, একটু সংস্কৃতাইজ শব্দ বেশি আসে। আমি একবার এটা চেষ্টা করে পারি নাই, কিন্তু তবুও কিছুটা কমিয়েছিলাম। আমি ঠিক করেছিলাম যে 2 অক্ষরের বেশি শব্দ ব্যবহার দেখি পারা যায়, ম্যাক্সিমাম 3 অক্ষর। এটা করলে কিন্তু আমার ধারণা ভাষা, কারণ ওর ব্যক্তিগত গদ্যে কিন্তু এই সমস্যা হয় না। ব্যক্তিগত গদ্য অত্যন্ত সুন্দর, সুললিত, হ্যাঁ, ওই যে বাপরে বাপ, আমি তো বহু জায়গাতে এটা বলে রাখি, কেমন যে কিছু কিছু বাবা থাকে যে যারা হলো বাপ, কিছু কিছু থাকে বাপরে বাপ, কেমন
তো এটা আমি বলে পারি, কারণ ওর মধ্যে একটা জীবনের এবং মানবিক একটা ইয়ে আছে। এখন রবীন্দ্রনাথ যখন লিখছেন যে সেদিন বর্ষা ঝড়ো ঝড়ো ঝড়ে কহিল কবির স্ত্রী, কবির স্ত্রীরা তো সুবিধার লোক না, স্ত্রীরাই বিপজ্জনক, তারপরে যদি কবির স্ত্রী হয় কেমন। সেদিন বর্ষা ঝড়ো ঝড়ো ঝড়ে, এই যে আমার খালি চোখ দিয়ে পানি পড়ছে, কহিল কবির স্ত্রী রাশি রাশি মিল করিতেছ জড়, রচিতেছ বসি পুঁথি বড় বড়, মাথার উপরে বাড়ি পড়ো পড়ো, তার খোঁজ রাখো কি, গাঁথিছ ছন্দ দীর্ঘ হ্রস্ব, ছন্দ তুমি লিখছো, কোনটা লম্বা কোনটা ছোট, মাথাও মুন্ড ছাইও ভস্য, মিলিবে কি তাহে হস্তি অশ্ব, হাতি মিলবে না ঘোড়া মিলবে, না মিলে শস্য করা, অন্ন জোটে না কথা জোটে মেলা। কবিদের কিন্তু আবার এটা খুব আছে, এখানে কবিতা এমন নাই, বলা যাচ্ছে অন্ন জোটে না কথা জোটে মেলা, নিশিদিন ধরিয়ে কি ছেলে খেলা, ভারতীরে ছাড়ি, ভারতীকে সরস্বতী, ভারতীরে ছাড়ি ধরো এই বেলা, লক্ষ্মীর আরাধনা। তখন কবি বেচারা এই আক্রমণের সামনে দাঁড়ানোর ক্ষমতা তো তার নাই, কারণ সে তো ভারতেরই ছাড়ে ধরো এই বেলা লক্ষ্মীর আরাধনা। তখন এসে বলে, কবি বলে যে প্রিয়তমা, তোমার জন্য আমি পারি নাকি, প্রাণ দিতে পারি, শুধু জাগে ভয় বিধবা হইবে পাছে। এটা আমাদের বলতে হয়, তোমরা তো টাকা কামাও, সেই জন্য একটু কম বলতে হয়। তো ভাষা মিষ্টি মধুর সহজ সাবলীল, আসলে তো অনেকগুলো কথা শব্দ আছে, এটা হলে কিন্তু তোমার ওই হতে গেলেই যেই মাত্র প্রবন্ধের আলোচনা হতে যায় তখন মনে হয় যে এইবার তেমন জাগো, সেই জন্য ওর এইগুলো ভাব, এবং ওই ভাষায় তুমি এইটা লিখতে পারো কি, এই চেষ্টা করতে পারো। যে ভাষা দিয়ে তুমি তোমার আত্মজীবনে লিখেছো, হিমালয় লিখেছো, সেই ভাষা দিয়ে এটা লিখতে পারো, তাহলে পরে তুমি সাকসেসফুল হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে পল্লী কবি, পল্লী কবি আর কি কবি জানো, নাগরিক কবি, এই দুটো কিন্তু এক না। পল্লী কবি হচ্ছে একজন শিক্ষিত মানুষ। জসিমউদ্দিনের এত কবিতা আছে, এত লাইন আছে, কোন জায়গায় একটা ছন্দের ভুল, একটা শব্দের একটা শব্দের ভ্রান্তি আমি বলবো না, মানে একটা শব্দের খারাপ ব্যবহার করবো, মুখখানি তার ঢলো ঢলো ঢলেই যেত পুড়ে, এমন সুন্দর মুখখানি তার ঢলো ঢলো ঢলেই যেত পুড়ে, রাঙা ঠোঁটের লাল বাঁধনে না রাখলে তাই। কি পাওয়ার তুমি ঠিক, কান কানা কান ছুটলো কথা, গুনগুনা গুন টানে, শোন শোনা শোন সবাই শোনে কিন্তু কানে কানে, এরকম মানে ভাষাটাকে কমপ্লিটলি
সে আওতায় নিয়ে আসে। এটা একজন লেখক, তুমি ওইটা যখন পারো এটাও পারবে, শুধু ভুলে যাও যেটা প্রবন্ধ। এই যে বুদ্ধদেব বসুর কোটেশন গুলো পড়েছো তুমি, তাই না, যে অমুকে বড় লেখক, ওইখানে একটা শব্দ আছে যেটা বোঝা মানে বুঝতে কোনো কষ্ট আছে, তাই না? তো এই একটা। আর পল্লী কবি হলো যিনি শিক্ষিত, বিদগ্ধ, সাহিত্য পড়া মানুষ। ঠাকুর বাড়ির আঙিনায় বইটার মধ্যে কিন্তু দেখা যায় কি অসাধারণ, সারা দিন অবন ঠাকুর এঁকে যাচ্ছে আর জসীমউদ্দিন বসে বসে দিচ্ছে দিনের পর দিন। এটা কি একজন শিল্পী না হলে, ভেতরে একটা শিল্পী না হলে হয়। আর পল্লী কবি আর গ্রামীণ কবি, গ্রামীণ ঠিক না, গ্রাম্য কবি, হ্যাঁ, যার মধ্যে ভাষার, ছন্দের, ধ্বনির সব রকম ত্রুটি থাকতে পারে। কেমন? হ্যাঁ, স্থূলতা, অশ্লীলতা না বলে আমরা স্থূলতা বলতে পারি। কেমন? এইটা থাকতে পারে। অর্থাৎ ওই কবি একজন, গ্রাম্য কবি একজন অশিক্ষিত, অকর্ষিত মানুষ, আর পল্লী কবি হচ্ছেন একজন শিক্ষিত, সুরুচি সম্পন্ন এবং সুশিক্ষিত। কেমন? তা আমরা এই ইসেকে, কি নাম, জসীমউদ্দিনকে আমরা গ্রাম্য কবি বানিয়ে, গ্রামীণ কবি বললেও হতো। গ্রামীণ কিন্তু গ্রামের মধ্যেও কিন্তু আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রামের মধ্যেও কিন্তু পরিশীলন থাকবে। বড় কবি, খাঁচার মধ্যে অচিন পাখি কেমনে আসে, এটা একটা অশিক্ষিত মানুষের লেখা, তাই না? সময় গেলে ওরে বাবা রে বাবা, কি লাইন! কেমন? মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল কোটি, আবাদ করলে উদ্দেশ্য, তাই না? আমরা টের পাই কখন? এই আমার বয়সে কি করলাম এই জীবনটাকে দিয়ে। কেমন? তো এদের মধ্যে এটা থাকে, মানে একটা পরিশীলন, সুরুচি, সবকিছু। হ্যাঁ, ওই যে সেদিন আমি এক জায়গায় মুখস্থ শোনালাম যে মহুয়া সুন্দরী, হ্যাঁ, কিসের মধ্যে যেমন থাকিয়া জলে মনি, যে দেখে পাগল হয় বাদ্যার নন্দিনী। এটা হচ্ছে ইসের কথা। কি বলে? মহুয়ার রূপ কেমন? হ্যাঁ, কিসের যেন থাকিয়া জলে মনি, যে দেখে পাগল হয় বাদ্যার নন্দিনী। সে তো খুব সুন্দরী। বেদের ঘরে সে আছে, কারণ তাকে লুট করে নিয়ে আসা হয়েছিল তার ছোটবেলায়। হ্যাঁ, 6 মাসের শিশু কন্যা পরমা সুন্দরী। চিন্তা করে না, আপনারা এত বয়স কি করলেন? 6 মাসের শিশু কন্যা পরমা সুন্দরী, রাত্রে নিশাকালে হুমরা তারে করলো চুরি। এখন বেদেরা মুসলমান, বেদেরা কালো, বেদেরা খেটে খায়, তাই না? তাদের চেহারার মধ্যে একটা কাঠিন্য, একটা, সেই ঘরে এই মেয়ে আসলো কি করে? বাদ্যা করে লোকে, বাদ্যা কেমন জনা, আন্ধার ঘরে থুইলে কন্যা, জলে কাঞ্চা সোনা, হাট্টিয়ানা যাইতে কন্যার পায়ে পড়ে চুল, মুখেতে ফুটটা ওঠে কনক চম্পার ফুল, আগল ডাগল আখিরে আসমানের তারা, দিলে মাত্র দেখলে কন্যা না যায় পাছুরা। এমন বাদ্যার রূপে, এমন মেয়ের কি
রূপে ভাইরে মুনির টলে মন সেই কন্যা লইয়া বাদ্যা ভোট মাইতে। এই যে এই মানুষ কিন্তু অশিক্ষিত, কিন্তু তার মধ্যে শিক্ষা যে আছে ভেতরে, তার মধ্যে যে পরিশীলন, একটা ছন্দে তো ভুল করেনি, একটা শব্দে ভুল করেনি, একটা রুচিতে ভুল করেনি, কোন জায়গাতে। হ্যাঁ, স্বশিক্ষিত মানে প্রতিভাবান মানুষ। বেশি প্রতিভাবান মানুষের কিছু না জেনেও সব। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ শিক্ষা ঠিক ওই শিক্ষা করছে। কি করে এই রাষ্ট্র কনসেপ্ট, হ্যাঁ, যে রাষ্ট্র এবং ধর্ম একই লক্ষ্য, একই শব্দ, কি করে সেই কালে এই কনসেপ্ট। তো যাই হোক, ওই পল্লী কবি নিয়ে একটু তোমাকে করা হলো। আর আছে অনেক কথা, কবিতার ধোঁয়াশা, ওই যে বসে আছে কবিতার ধোঁয়াশা। কি যেন বলেছিলে তুমি? কথা সাহিত্য খুব বুঝতে সুবিধা, হ্যাঁ, অপেক্ষাকৃত বুঝতে সুবিধা, কারণ গদ্য নিম্ন শ্রেণীর শিল্প, সেই জন্য সুবিধা। কবিতা হচ্ছে হাইয়েস্ট ফর্ম, এবং টি.এস. এলিয়ট বলেন কবিতা না, কাব্য নাট্য হচ্ছে হাইয়েস্ট ফর্ম। সাহিত্যে কাব্য নাট্যের উপরে আছে শেক্সপিয়ার, ওইখানে যেতে হবে, তাহলে পরে আমরা শ্রেষ্ঠ জায়গা। আর শামসুর রহমান, আচ্ছা শামসুর রহমান আমাদের সময় আচ্ছন্ন করেছিলেন, তাই না? But where is শামসুর রহমান now? হ্যাঁ, না, এবং আল মাহমুদের কথা কেউ বলেই না। হ্যাঁ, উনি বরং লিখেছেন শক্তিমান, শামসুর রহমান এটা বলেছেন যে শক্তিমান কবি, অন্য ধারার। অন্য ধারার বলার দরকার নেই, কবিতার ধারা তো একটাই, এবং সেইখানে ওই গ্রামীণ কবিও যারা রবীন্দ্রনাথ, না স্পষ্ট কবি বলে কোনো জিনিস না। কবিতা যদি হয় তার মধ্যে হ্যাঁ, ওই যে কি বোঝা গেল না, সে কি এলো, সে কি এলো না, বোঝা গেল না, বোঝা গেল, ওইটা থাকতেই হবে। তত্ত্ব নিয়ে লড়াই ছিল, কিন্তু কবিতার সাফল্য নিয়ে কোনো লড়াই ছিল তাদের দুজনে। কেমন? আমি এটাকে কবিতা মনে করি, ওইটা আমি এটাকে মনে করি, কিন্তু যখন লিখতে যাচ্ছে বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার এই যে ধনধান্য পুষ্প ধরা, হ্যাঁ, আমাদের এই বসুন্ধরা, তাহার কি যে এক সকল দেশের সেরা, সেজে স্বপ্ন দিয়ে তৈরি, সেজে স্মৃতি দিয়ে ঘেরা, মাইরা ফেলা। এইখানে রবীন্দ্রনাথের সঙ্গে কোনো পার্থক্য দিয়ে তত্ত্বে ফত্তে সব জায়গায় পার্থক্য, সাকসেসের কি মাইরা ফেলা। একটা গল্প আছে, খুব সুন্দর, আমি একটু বলে দিই, বলে তারপরে শেষ করে দিই, তাতে আমার সুবিধা হবে। ওই জেলেরা সারা রাত ধরে শীতের রাত্রে, তখন শীতে এখনকার চেয়ে অনেক বেশি ছিল, কারণ আমি ছোটবেলায় যে শীত দেখেছি তার সেই শীত নাই। সারা রাত জাল ফেলে
জাল ফেলে, ওই যে টানা জাল বিরাট, সারা নদীকে একেবারে ই করে ফেলে মাছ ধরেছে। মাছ ধরেছে, তারপরে সেই জাল গুটানো হচ্ছে। কেমন? ইতিমধ্যে সকাল হচ্ছে, রোদ উঠছে, একটু উষ্ণ পরিবেশ তৈরি হচ্ছে। কেমন? এবং মাছ টাছগুলো, সেই রূপলি মাছ সব লাফাচ্ছে জালের মধ্যে। তখন যে জেলেরা মাছ ধরছিল তাদের মনের অবস্থা কি অবস্থা, তখন কি আনন্দ! কেমন? তখন এর মধ্যে দেখে কে আবার গেয়ে উঠেছে, ওমর কালারে। তখন আরেক জেলে বলে, তরুণ জেলে বলে, মাইরা ফেলা। এইটা হলো মাইরা ফেলার তত্ত্ব। তো যা হোক, আর একটা কথা হচ্ছে সবিস্তারে নিয়ে, হ্যাঁ, মোতলেব বিশ্বাস এখানে আছেন, এটা যদি আমি জানতাম তাহলে আমার বহু আগেই পাটা কেঁপে কেমন আমার অবস্থা শোচনীয় হয়ে যেত। সবিস্তারে, আমি কিন্তু সবিস্তারেই কই। তুমি কি সবিস্তার লেখো না সব? আনিসুজ্জামান স্যার বললে হবে না, সবিস্তারে বর্ণনা করলাম। ওই যে দীর্ঘতা, হ্যাঁ, ওর ব্যাপকতা, এটা বোঝাতে তোমার সবিস্তারে লিখতে হবে তোমার। আর সপরিবারে তো লিখতেই হবে, নাহলে বউ তো তোমার গলায় লেগে। সপরিবার আবার কি? হ্যাঁ, না না, পরিবার আরো বড় জিনিস। না, সব জায়গায় আমি লিখবো না, যেখানে একটা অনুভূতিকে বোঝাতে হবে। কেমন? সবিস্তারে বর্ণনা করলাম আমি, সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করলাম। সেইখানে আমাকে একার একটা দিতে হবে, ওর দৈর্ঘ্য, ওর ব্যাপকতা, ওর এটা সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, তাল কেটে তুমি লিখতে যাও, দেখবে তাল কেটে যাচ্ছে। কারণ মিউজিক, সাহিত্যের মধ্যে, সাহিত্য তো মিউজিক না, কিন্তু সাহিত্যের মধ্যে একটা মিউজিক আছে। এবং তার উপরে টি.এস. এলিয়টের একটা বিশাল প্রবন্ধ আছে, মিউজিক ইন পোয়েট্রি। কেমন? যে সাহিত্যের মধ্যে নিঃশব্দে, গোপনে গোপনে, ওর পরতে পরতে, হ্যাঁ, কি করে মিউজিক, সঙ্গীতের ধ্বনিময় ওটা থেকে যায় এবং সেটা এসে ওটাকে জীবিত করে, উজ্জীবিত করে এবং শব্দগুলোকে অনেক জীবন্ত মনে হয়। হ্যাঁ, এই যে নজরুল পড়লেই আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি, সৃষ্টির এই চাতুরি, তাই বিধিও নিয়মে লাথি মেরে ঢুকি, বিধাতার বুকে হাতুড়ি। আমি জানি জানি ওই ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে না। একদম মেরে দিচ্ছে না? হ্যাঁ, এইটা এই মিউজিক, কবিতার ভাষার মধ্যে যে মিউজিক সূক্ষ্ম, প্রায় অদৃশ্য, কিন্তু সে ভাষাকে সে জীবন্ত করে রাখছে, জল জল করছে ভাষা। কেমন? ওই যে তুমি স্বর্ণ প্রসূলিত শব্দটা আমি মেরে দিয়েছি, পরেই কোন একটা প্রবন্ধের মধ্যে স্বর্ণ, আমি তো লিখি না, আমাকে নিয়ে ভয় নাই। আচ্ছা, তো এইটা লাগে, শব্দের মধ্যে লাগে। তো আমি আরো লিখে রেখেছিলাম।
অনেক ভুল হয়ে গেছে। আমরা এনজয় করলাম, হ্যাঁ, আমরা যে পড়েছি বা স্কলার হয়ে গেছি, পণ্ডিত হয়ে গেছি তা না, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অন্তত সাহিত্য নিয়ে কিছুক্ষণ গল্প গুজব, জীবন নিয়ে কিছুটা গল্প গুজব, হ্যাঁ, ঢাকা শহর কেমন ছিল। আমি তো সেই ইসের মতো কি বলে বিভূতিভূষণের কি না না ওই যে তিনটা থার্ডটা না অপুর সংসার, হ্যাঁ না ওই তো সেই অপু, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটছে আর কবিতা আবৃত্তি করছে, তাই না? আমিও এই ঢাকা শহরে এক সময় এরকম একা একা কবিতা আবৃত্তি, তা আমার বন্ধুরা একদিন বলেছি গল্পটা, আমার বন্ধুরা বলে যে লোকে হাসতো না, আমি বললাম যে ঢাকা শহরে তো লোকই ছিল না, আমার আনন্দ। আর এখন হায় রে হায়, এটা করলেই আমার মনে হয় মেট্রো এসে চাপা দেবে, যেরো সাউন্ড আছে। আমি তো আগে ভাবতাম ওই জাপানে যখন উঠেছি গাড়ির মধ্যে ছিলাম তো সাউন্ড পাই নাই, কিন্তু এখানে দেখি যে ওরে বাপরে বাপরে তো সাউন্ড আছে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুখী হন, কেমন পরিবার আরো বৃদ্ধি হোক, কারণ এটা এখন একটা ক্রাইসিস দেখা দিচ্ছে, পরিবার এত ছোট। আমি পড়েছি কিন্তু অনেকগুলো ওই তখন কলম ছিল না বলে আগামী একটু বসেন, এখনো বাকি আছে, সভাপতির বক্তব্য হয়নি। নাজির ভাই বসতে হবে, কারণ স্যার বললেন যে আমরা এখানে কিছুক্ষণ আনন্দ করলাম, আনন্দটা এখনো শেষ হয়নি, কারণ আনন্দের পরে আপ্যায়ন থাকে, সুতরাং আনন্দের সাথে আমরা আপ্যায়নটা নেব। এরপরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা একটা ইতিহাস তৈরি করলো, সভাপতি বসার কোনো চেয়ার পেয়ে একবার এখানে একবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরে তারপরে এসে নাজির ভাইকে রিকোয়েস্ট করে একটু বসেন নাজির ভাই, সভাপতির বক্তব্য বাকি আছে। আমরা এই ছোট রুমটাকে পছন্দ করি। আমি আমার আরো অনুষ্ঠান এখানে করেছি, কারণ এখানে মঞ্চে যারা থাকেন তাদের সাথে যারা দর্শক শ্রোতা থাকেন তারা খুব কাছাকাছি থাকতে পারেন, এবং এর জন্য এটা আমার খুব পছন্দ। কেন্দ্রের দোতলার যে অডিটোরিয়ামটা আছে সেখানে মঞ্চের অতিথিদের থেকে দর্শকদের এখানে যেখানে দর্শকরা বসে আছেন এতটুকু জায়গা ফাঁকাই থাকে, তারপরে দর্শকরা সেখানে আমার মনে হয় এটা একটু ভালো। একটাই শুধু অসুবিধা, এই মঞ্চে বসার চেয়ার খুব কম, যার জন্য আলোচকদেরকে মঞ্চে বসতে দিতে পারেনি, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আর আপনারা যারা এখানে কষ্ট করে অনেকে আছেন, এই যে স্যারও বললেন যে মোতালেব বিশ্বাস স্যার এখানে আছেন, সেটাও ওনাকেও আমাদের সম্মান জানিয়ে এখানে আনা দরকার ছিল, আমরা সেটা পারিনি, আমাদের মোফাদ্দাইকে এখানে বসতে দিতে পারিনি। আমাদের অনেক দর্শক এখানে দাঁড়িয়েছিলেন, ওই যে মোহাম্মদ আলী এখনো দাঁড়িয়ে আছে, তো তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের বিশ্বাস যখন আসেনি তখন আপনার দুটো বাক্য, দুটোই বাক্য, এবং এই গলার ভিতর থেকে ওইখানে যাবেন না, এখানে আসবেন স্যার, এখানে আসলে ভালো হবে। এবং নাজির ভাই এখানে আচ্ছা, এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমি যেটা বলছিলাম যে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা সাংবাদিকরা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা, আলোচক যারা আছেন, অতিথি যারা আছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা মোতালেব বিশ্বাস স্যারের দিকে, মোতালেব বিশ্বাস স্যারের আমরা ওই স্যার যেটা বললেন 2 লাইন শুনবো, এই 2 লাইন শুনে আমরা 2 কদম
নিচে নামবো, দুটা সিঁড়ির ধাপ নিচে নামলে, একতলা নিচে নামলে ঠিক এখানে যে আছে আমাদের পায়ের নিচে যে ফ্লোরটা, সেখানে আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সেই ক্যাফেটেরিয়ায় বসে আমরা সেকেন্ড আড্ডাটা দিব জলযোগের সহকারে। আমাদের সে আড্ডা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গান শোনার পরে হেঁটে হেঁটে নিচে চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সভাপতি সতী মন্ডলী, আমি জানি না এই বয়সে আমার কি অপরাধ যে উনি আমাকে এই শাস্তি দিলেন, আমি বুঝলাম না। এখানে যে আলোচনা শুনতে এসেছিলাম আমি খুব মনোনিবেশ ছিলাম। প্রত্যেকে এত সুন্দরভাবে তাদের বক্তব্যগুলো বলছিলেন যে আমি ভাবছিলাম যে হা অমন করে যে আমি বলতে পারতাম, তো সেটা তো হয় না। আমি বরং সাদের একটা কথা করে বলি, আমরা অনেক কিছু বলতে গিয়ে কঠিন করে ফেলি। স্যার সেটা বললেন যে ভাষা নরম করো, তো নরম ভাষার অনেক উদাহরণ ছিল আমাদের গ্রামে গঞ্জে প্রত্যেকেই। আমরা কবি গান এখন আর নাই, তেমন শোনা যায় না। অনেকদিন আগের কবি গান একদম চলন্ত উদাহরণ আমার পড়া, কিন্তু কথা আমাদের এই দুই অক্ষরে, যেমন আমাদের ঢাকার নাম মেদিনীপুরে একটা স্থান ছিল, এটার নাম জারা, দুই অক্ষরের নাম জারা। জারা জমিদার বাড়ি, কবি গান হবে। তো কবি একজন যজ্ঞেশ্বর মদক, যজ্ঞেশ্বর রজক, লম্বোদর বোধহয় এরকম হবে। তো অনেক পয়সা পাওয়ার মতলব নাকি যায় না, যজ্ঞেশ্বর রজক করতে নেমেই এই যে যারা গোলক, বৃন্দাবন, এরকম কাশী, বারাণসী, এরকম সব স্থানের প্রশংসা করছেন। অনেক প্রশংসা করার পরে লম্বোদর উঠে বলছেন, কি করে বললি জগা, যারা গোলক, বৃন্দাবন, কোথায় ভিতর রাধা কুঞ্জ, এখানে তো বাঁশের মন। বাজিয়ে যাবে ঢোলের ঢোল, কিসের এত গন্ডগোল, তুই কবি গাবি পয়সা পাবি, পোষামোদের কি কারণ। এখন উনি যেভাবে বললেন আমাকে যে ডাক্তার মুত্তালিব, সবাই একটু ঘুরে তাকাল, উনি আবার কে? আপনি নিজেই এত বড় যে, তো এই পোষামোদের কোনো দরকার ছিল না। তা আমাকে এইভাবে টেনে তোলার জন্যে, উপরে তোলার জন্যে, তা আমি কৃতজ্ঞ আপনার কাছে। আমি আশা করি ওতে কোনো অপরাধ করেছিলাম, যদি করে থাকি মাফ করে দেন, আমি আর অপরাধ করবো না। যে অপরাধ করেছে এই মঞ্চের উপরে উঠে গান, আপনি যে কবি কথা বললেন, আমার দাদারা ছিলেন 18 ভাই এবং 14 বোন। এবং সেকালে মানুষের ধারণা ছিল যে সন্তানের সংখ্যা বৃদ্ধি হয় পুরুষের বিক্রম। তাদের বাবা যখন হাটে যেতেন, সবাই সস্তব্ধ ভাবে তার দিকে অঙ্গুলি নির্দেশ বলতেন যে দেখো পুরুষ যায় একটা। একবার ওই আমার দাদাদের মধ্যে একজন কবি আছে, খুব নাম, তো হ্যাঁ বলেন ওই নাম করা, তো ওনাকে তার বিপক্ষ মানে বরিশালের যে সেরা কবিয়াল আর খুলনার সেরা কবিয়ালের মধ্যে লড়াই হচ্ছে। আমার দাদা হচ্ছেন ওই খুলনার কবি। তো বলছে যে ওই পক্ষ বলছে, বরিশাল বলছে যে তোরা হলি 18 ভাই, একটু
স্থূল কথা একটু বলে রাখছি। তোরা হলে ওটা না হলে জমতো না, মানে যখন আর জমে না কিছুতেই তখন দর্শকরা বলতো সরকার মশাইরা কিছু লাল ছাড়েন, লাল ছাড়েন কিছু অশ্লীল টশ্লীল বলেন। তো ওই সরকার শুরু করেছে যে তোরা হলে 18 ভাই, তোর মার পেটে উজুরি না, উজুরি মানে নারী বুড়ি। হ্যাঁ, তখন এসে বলছে, এই আমার দাদা বলছে যে তুই হলে আমরা 19 ভাই, তোর মাকে দে আমার বাপের থাকে। তোমার কি আমেরিকান রুচিতে বাঁচছে? আমেরিকানরা কিন্তু রুচির জন্য খুব বিখ্যাত না, ওখানেও এইসব আছে। কাব্যের সঙ্গীতে সব কথা কোনো দোষ নাই। রামপ্রসাদ সেনের একটা গান আছে, বাজবে মহেশের বুকে নেমে দাঁড়া খেপা মাগি, মা কালীকুনি মা খেপা মাগি, এখানে একটা অশ্লীল নাই। এই শব্দটা কিন্তু এই শব্দটা এখন কিন্তু একটু খারাপ হয়ে গেছে, কিন্তু এটার অরিজিন হচ্ছে মা, অরিজিনটা হচ্ছে আর ভাষা আচ্ছা, আমার অপরাধ এই যে আমি একটা গান ভালোবাসি, গান করতে এখন এই বয়সে আমি গান করি না। তো স্যার যেহেতু বলেছে আমি গান ওভাবে করবো না। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি, নজরুল সঙ্গীত শুনি, ক্লাসিক্যাল শুনি, বুঝি না বুঝি সুনাম করতে হয় বলে করি। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে এই বাংলার যে লোকসঙ্গীত কলেক্টি, এটা বিশ্বের আমি কোথাও আমি কানে পাইনি। এত সুন্দর, কি সুন্দর বর্ণনা। আমি একদিন বলছিলাম, আবার রিপিট করি কথাটা, এটা অপ্রাসঙ্গিক হবে না বোধহয়, যেহেতু স্যার দেখেছেন আমি তো ওই বই সঙ্গে বলতে আসিনি। আমি তখন কলেজে পড়ি, ওই সময় আনারকলি বই হলো। আমার ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি, অরিজিন মুর্শিদাবাদে। তো ওখানে একটা গান আছে, মোহাম্মদ ऐसी धड़कन है जो किसी को समझाई नहीं जाती। ভালোবাসা এমন এক জিনিস কাউকে বোঝানো যায় না, এমন একটা ধূপপোকা নেই। এই কথা শুনে কলেজের বন্ধুরা একবার পাগল, ইস কি কি বর্ণনা, এত সন্দেহ। তখন আমার মনে পড়ে যে তুমি তো এটা শুনে পাগল, এর আগে আমাদের বাংলার কবিরাই এর চেয়ে ভালো করে বলে গেছে। সেটা হচ্ছে প্রেম কি যদি কাউকে ডিফাইন করতে পারে, হি উইল সিম্পলি ফেল, এটা করার উপায় নাই। কিন্তু কি কিছু না বলে অনেক বলা লক্ষণ, সেটা হচ্ছে সে যেন কি করলো রে আমায়, কি যেন কি দিয়া, আমি কইতে নারী সইতে নারী গো, সে আমায় কি গিয়াছে দিয়া, আমার কি গিয়াছে দিয়া। বর্ণনা না করে এই তো এই আমাদের গ্রামে গঞ্জে খুঁজলে এরকম পাওয়া যাবে। তো কুষ্টিয়াঞ্চলের একটা গান, দুঃখের বিষয়ে গানটা শুনে শুনে যতটুকু মনে হয় ততটুকু, তারপর আরো বোধহয় গানটা ছিল কিন্তু আমি আর জানি না। এই ফরিদা পারভিনের এক্স হাজবেন্ড আবু জাফরকে ভার দিয়েছিলাম যে আমাকে জোগাড় করে দেন, বাদবে কথাগুলো উনি পারেননি বা দেননি। আমাদের গ্রাম্য কবি কত সূক্ষ্ম চিন্তা করে, কত রসবোধ তাদের। একটা গান ছিল কুষ্টিয়াঞ্চলের, এই গানটা এখন কেউ গায় না, আমি শুনছি না। ওকে আল্লাহ ভগবান তুমি তো করেছো আমাদের হিন্দু মুসলমান, তাল ছিল, কুল ছিল, আরো ছিল বেল, এত জায়গায় ধুয়ে দিলে শস্যের মধ্যে তেল। ছাগল দেখলাম, হাতি দেখলাম, ঘোড়া দেখলাম, আরো দেখলাম হাতি, এত জায়গায় ধুয়ে দিলে জ্যোৎস্না পোকাই বাতি। এই যে সহজ সরল কথার মধ্যে কি রস, আমরা এগুলো ভুলে গেছি। আমরা
বড়দের প্রশংসা তো অবশ্যই করবো, কিন্তু নিচের স্তরে যে প্রশ্নগুলো আছে করছি না। তা আমি সুরে গাইতে পারলে ভালো, তো আমি গাচ্ছি না, আমি একটু গাই। আমরা ধর্ম মানি আর না মানি, একজন ভক্তের চিত্ত কেমন হয়, তো জসিমউদ্দিন একটা গান আছে না, তো আমি ধর্ম মানছি না, আমি ইসলাম মানছি না, কিন্তু ভক্তের চিত্ত কেমন হয় সেটা। আমার গান এখন হয় না, আমার 88 পারবে, 89 চলছে, ক্ষমা করবেন। এটা জসিমউদ্দিনের রচনা। রসূল নামের কেলো মদিনায়, রসূল নামের ওরে আকাশের চাঁদ কেড়ে কে আল্লাহ দুনিয়া, রসূল নামে ওরে গলেতে তসবির মালা, কে চলে ওই কমলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রসূল নামে ওরে দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রসূল নামে। এখন এটা আপনার ভক্তের, কিন্তু একজন ভক্তের চিত্ত কেমন হয় আমি তো দেখাতে পারলাম না। এই সুরে যে যখন তখন এটাকে যে কলরিজের ভাষায় উইলফুল সাসপেন্স অফ ডিসবিলিভ, আপনি যখন আপনার খোদায় বিশ্বাস নাই, কিন্তু ওই সময় কিন্তু আপনার অবিশ্বাসটা উবে যায়, অনুপস্থিত হয়ে যায়, আপনি তার বিশ্বাসে ওইটুকুই সম্মোহন। আমাকে ক্ষমা করবেন, উনি বলেছেন বলেই ওই আমরা অসাধারণ শুনতে পারবো না। শুভরাত্রি। আমরা সবাই একটু নিচে যাবো প্লিজ, সবাই।